দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, পতিত সরকার আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করে গেছে। ভুক্তভোগীরা সেখানে গিয়ে দুঃসহ স্মৃতি তুলে ধরেন। এভাবেই আয়নাঘর পরিদর্শনের সময় সেখানকার দুঃসহ স্মৃতির কথা বলছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলন চলার সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দী রাখে। আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে ডিজিএফআই এর টর্চার সেলে রাখা হয় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আয়নাঘর পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। শুধু আসিফ বা নাহিদ নয়, এরকম বেশ কয়েকজন ভুক্তভোগী পরিদর্শন করেন এইসব গোপন বন্দিশালা। এই সময় সবাই তারা তাদের দুঃসহ স্মৃতি বর্ণনা দেন। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। বুধবার ভুক্তভোগীর পরিবার ও সাংবাদিকদের নিয়ে আয়নাঘর নামে পরিচিত এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত, উত্তরা এসব বন্দিশালা তারা পরিদর্শন করেন। ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা এসব বন্দিশালা। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে এসে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বলছে সন্ত্রাসী জঙ্গি। 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেন। ওই কমিশন 1,500-এরও বেশি অভিযোগ পান। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন তারা। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হবে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাস পরও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে ফ্যাসিবাদের দোসরদের হাতে খুন হওয়াকে সরকারের প্রধান ব্যর্থতা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। বুধবার রাতে শহীদ মিনারে কাশেম খানের জানাজায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তারা। আর আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে জোর দাবি জানান নাগরিক কমিটির নেতারা। গাজীপুরের ধীরাশ্রমে আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার কাশেম খানের মৃত্যু হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাত 9টায় জাতীয় শহীদ মিনারে হয় তার জানাজা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। বলেন, গণঅভ্যুত্থানের 6 মাস পরও ফেসিবাদের দোসরদের হাতে পক্ষের শক্তির খুন হওয়া সরকারের প্রধান ব্যর্থতা। আমাদের এই জুলাই বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দোসরদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের, এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধ করতে হবে। সরকার না পারলে ছাত্ররাই ফেসিবাদের দোসরদের দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। আমাদের ভাইদের উপর হামলা করছেন, প্রত্যেককে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। যদি তারা এই কাজে ব্যর্থ হন, আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা বিপ্লবকে সম্পূর্ণ করার কাজ নিজেদের হাতে তুলে নেবে। দেশি বিদেশি শক্তির ব্যবহার করে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রনেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় কাশেম খান নিহতের প্রতিবাদে বিভিন্ন স্থানে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া নিহতের গায়েবানা জানাজাও পড়ানো হয়। বুধবার রাত 8:30টার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জানাজার পর কফিন মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জামাল খানে প্রেস ক্লাবের সামনে
বিক্ষোভ সমাবেশ করে তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিলের শেষে সেন্ট্রাল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধীরা। নরসিংদীতে গায়েবানা জানাজার শেষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি যুবলীগ সহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিও জানান শিক্ষার্থীরা। এছাড়া কফিন মিছিল হয়েছে গাজীপুর এবং শেরপুরেও। আমরা অবিলম্বে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে, এখনও যাদেরকে হামলা চালানো হচ্ছে, তার এই সাহস দেখানো হচ্ছে, তাদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা তার যে সন্ত্রাসী মানসিকতা এবং তার যে সন্ত্রাসী কার্যক্রম, এটি নিয়ে সে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই এবং আওয়ামী লীগের বিচার না, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী যে খুনি সন্ত্রাসীরা যারা জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে এখানে হামলা চালায়, আমরা তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বড় পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া এই সরকারের জন্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সময় বেশি নিলে প্রতিবিপ্লবের আশঙ্কা বাড়ে বলেও মনে করেন তারা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এ সময় রাজনৈতিক ঐক্য বিনষ্টে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই শীর্ষক এ আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এই সংবিধানের আলোকে আমরা পথ চলবো না নতুন সংবিধান গড়ব, তো এই বিতর্ক আমার মনে হয় এটা খুব মৌলিক প্রশ্ন, ফয়সালা হওয়া দরকার। অনুষ্ঠানের শুরুতেই সমসাময়িক ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা। তারা বলেন, গণতন্ত্রের বাইরে দেশে অন্য কোনো তন্ত্রমন্ত্রের কোনো সুযোগ নেই। ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আসা ছাড়া তারা কিভাবে এই বিদ্যমান সিস্টেমের মধ্য দিয়ে আবার নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপি নেতারা মনে করেন সরকারের উচিত ছিল শুধু নির্বাচন আয়োজন ও আইন শৃঙ্খলা রক্ষায় মনোযোগ দেয়া, দরকার ছিল নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখা। এ সময় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। এই গণঅভ্যুত্থানের পরে কাউন্টার গণঅভ্যুত্থান হতে পারে, নির্বাচন হলো একমাত্র সমাধান। সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। কথিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী সবসময় মুনাফিকি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে রাজশাহীর বাগমারার তাহেরপুর বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির উদারতার কারণে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায় জামায়াত, কিন্তু সবসময় দলটি মুনাফিকি করেছে। রিজভী আরও বলেন, যে দল ছাত্র জনতার ওপর গুলি করেছে, নির্বিচারে মানুষ হত্যা করেছে, জামায়াত তাদের মাফ করে দেবে বলেও বক্তব্য রাখে। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। বিএনপির পর আজ নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল। সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন তারা। এতে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে তারা। এর আগে 9 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে
বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে তার দল। এই মানুষগুলো নাবালক বাচ্চারা রয়েছে, এই গণহত্যাকারী শেখ হাসিনা ছাত্রদের দাবি মানার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার বিকেলে সচিবালয়ে ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক শেষে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। জানান, সোমবার উপদেষ্টার সাথে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিডিআর সদস্যদের। ৮ দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা। সচিবালয়ের সামনে সড়কে পড়েন পুলিশের বাধার মুখে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে। তাতে দমে না গিয়ে বেষ্টনী সরিয়ে সচিবালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের এই সংগ্রাম, যতই আমরা জলকামান মারুক না কেন, যদি গুলিও করে তাও আমরা গুলি খাতি প্রস্তুত। দেওয়ালে ঠেকে গেছি, এখন আমাদের কিছু কোনো উপায় নাই, তাই রাজপথে আসছে আমাদের অধিকার আদায়ের জন্য। এ সময় প্রতীকী কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করা সহ ৮ দাবি তাদের। চাকরিচ্যুত আমরা চাকরি ফেরত চাই, যদি তাদের তাও যদি সম্ভব না হয় তাহলে আমাদের যে বেনিফিটগুলো আছে সমস্ত বেনিফিট আমাদের দিতে। তদন্তের মাধ্যমে খুনিদের মুখোশ উন্মোচন করে তাদের দৃষ্টান্তের মতো শাস্তি দিতে হবে এবং আমরা যারা নির্যাতিত তাদের অবিলম্বে চাকরি ফেরত দিতে হবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ বিডিআর সদস্যদের প্রতিনিধি দল যায় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেন তারা। যতগুলো দাবি দেওয়া সবগুলোই তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিচে আগামী সোমবার এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবেন এবং সেই পর্যন্ত তিনি আপনাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। দাবি মানার আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। দাবি পূরণে গড়িমসি হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। তাকে আগামী 1 বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন অনুযায়ী তিনি সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা এবং অন্যান্য ভাতা পাবেন। এজাজ বর্তমান প্রশাসক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি। ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহর জুড়ে বসানো 700 সিসি ক্যামেরার কোনোটিই আর কাজ করছে না। কর্মকর্তারা বলছেন, প্রতিবেদন তৈরি না হওয়া বাজেট সহ নানা সীমাবদ্ধতায় ক্যামেরাগুলো এখনও সচল করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা না থাকার সুযোগে নাশকতা ও অপরাধ ঘটাতে পারে বিভিন্ন গোষ্ঠী। সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন, কোথাও আবার শুধু তার ঝুলছে, নেই ক্যামেরা। এমন দৃশ্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আর সড়কে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বসানো 700 সিসি ক্যামেরার প্রায় সবগুলোরই এমন দশা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময়ে ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে নগরীর সিসিটিভি নজরদারির ব্যবস্থা। এতে হুমকিতে পড়েছে নাগরিক নিরাপত্তা। এখানেও কয়েকদিন আগে সকালবেলা একটা হাইজ্যাক হয়েছে, কিছু নাই, পুলিশ ধরবে কিভাবে, শনাক্ত করবে কিভাবে? সিকিউরিটিগুলো থাকবে, আমাদের জীবনযাত্রা চলাফেরা করতে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ মনে হইতো। এখন আমরা একটু রিস্কে আছি। এসব ক্যামেরা অচল থাকায় বিপাকে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধের তদন্তে কোনো কাজে আসছে না পুলিশের কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেন্টার। অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এ সমস্যা সমাধানে কাজ চলছে, জানালেন কর্মকর্তা।
এই সিসিটিভির যে সুবিধাটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমাদের এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা আবারও যাতে আমাদের সিসি ক্যামেরাগুলোকে ঢেলে সাজাতে পারি, বিশেষ করে আমাদের শহরে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি। সিসিটিভি নজরদারি না থাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে বললেন নিরাপত্তা বিশ্লেষক। এ সুযোগে বিভিন্ন গোষ্ঠী অপরাধ ও নাশকতা করতে পারে, তাই দ্রুত এসব ক্যামেরা সচল করার তাগিদ তার। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিসি ক্যামেরাগুলো অবিলম্বে চালু করা উচিত। অন্যথায় একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। 2021 সালে চট্টগ্রাম নগরীর 16টি থানার 700 স্পটে এসব সিসি ক্যামেরা স্থাপন করে সিএমপি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে সিটি কর্পোরেশনের প্রায় সব ক্যামেরাই নষ্ট। চুরি হয়ে গেছে 80টি ক্যামেরা সহ 420টির কেবল। বিসিসির উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছে নগরবাসী। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিসি। 2017 সালের এপ্রিলে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে বসানো হয় 2.5 কোটি টাকার 420টি সিসি ক্যামেরা। তবে সচল ছিল ওই বছরের জুন পর্যন্ত। সড়কের পাশের পোস্টগুলোতে অকার্যকর ক্যামেরা, যার বেশিরভাগই চুরি হয়ে গেছে কেবল। 8টি সিসি বুথের সবগুলোতেই তালা। সম্প্রতি বিসিসির 2 ভবনে হামলায় অচল হয়ে যায় 70টি সিসি ক্যামেরা। এজন্য দায়ী করা হচ্ছে বিসিসির উদাসীনতা অবহেলাকে। যে কোনো একটা জিনিস সেটা সাস্টেইন করতে হলে তার লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার, অপারেশন মেইনটেনেন্স সব কিছু এর সাপোর্টিং দেওয়া উচিত, যেটা পরবর্তীতে আর প্রোভাইড করা হয়নি। আর অভিযোগ আছে ক্যামেরাগুলো রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া নাই, যার কারণে সে বরিশাল সিটি কর্পোরেশনেও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে আছে। যেভাবে এটা মিসিং হয়েছে, এটা সিটি কর্পোরেশনের উচিত থানায় জিডি এবং প্রশাসন দ্বারা এটা উদ্ঘাটন করা। সিসি ক্যামেরা অকেজো ও চুরি হওয়ার বিষয়ে কমিটি করেছে বিসিসি। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বহিরাগত বা বাইরের লোকজন ভেঙে ফেলে বা বিভিন্ন আন্দোলন যদি ভাঙাডাঙ্গা হয় তাহলে এটা ভিন্ন জিনিস। তবে আমরা দেখব যে আমাদের অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী গাফিলতি যদি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। অপরাধ নিয়ন্ত্রণে 2021 সালের 27 জুন থেকে এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে স্থাপন করা হয় 400-র বেশি ক্যামেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের 700 সিসি ক্যামেরাই তো নষ্ট, এই অবস্থায় নিরাপত্তা নজরদারি কিভাবে চলছে? এখন আসলে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যক্তিগত যে সিসিটিভি ক্যামেরাগুলো নগরীর বিভিন্ন প্রান্তে আছে সেখানেই মূলত নজরদারির কাজটি করছেন। তবে একটু পরিস্থিতি বোঝাতে চাই আগে। আমরা এখন কাজীরদড়ি এলাকায় আছি। আমার পেছনে একদম মূল সড়কের মাঝখানে যে মনুমেন্টটি দেখা যাচ্ছে, এই মনুমেন্টটিতে চারদিকে 4টি সিসিটিভি ক্যামেরা পুলিশের ছিল, কিন্তু এখন একটিও নেই। তো ফলে আমরা একটু আগে যেটি বলছিলাম যে বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন ব্যক্তিগত স্থাপনার যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো থেকে তথ্য, কোনো অপরাধ ঘটলে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখান থেকে ভিডিও ফুটেজ নিয়ে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী যে ধরনের সিসিটিভি ফুটেজ দরকার সেটি আসলে পাওয়া যাচ্ছে না, এবং এক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত করা, ঘটনাগুলোকে চিহ্নিত করা একটি কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঠিক, তবে এক্ষেত্রে আমরা জানি যে এই সিসিটিভি ক্যামেরাগুলো 2012-13 সালের দিকে লাগানো হয়েছিল, এবং এরপরে এই সমস্ত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে কিন্তু নগরীতে অনেকগুলো বড় বড় ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করা গেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীর যে হত্যার ঘটনা জিসি মোড়ে হয়েছিল, সেটি কিন্তু এই ধরনের পুলিশের সিসিটিভি ক্যামেরার রাস্তার লাগানো ক্যামেরা দিয়ে কিন্তু উদ্ঘাটন করা গেছে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ করা গেছে সিসিটিভি ক্যামেরায়। তবে এখন বিষয়টি বুঝতেই পারছেন যে খুবই কঠিন হয়ে পড়েছে। তবে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে বা আবার সিসিটিভি ক্যামেরাগুলো কখন লাগানো যাবে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পুলিশের কাছেও নেই। এবং যেহেতু এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে
একটি কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলো অপারেট করা হতো বা নজরদারি করা হতো, একটি ডেডিকেটেড টিম ছিল, তাদেরও আসলে এখন সেই টিমও আর নেই। অর্থাৎ এখন নজরদারির বিষয়টি একেবারেই পুলিশি নজরদারির বিষয়টি যে সিসিটিভির মাধ্যমে সেটি বন্ধ। এখন পুলিশকে নির্ভর করতে হচ্ছে আশপাশের উপর। তো যেটি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা কোনো ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা হিসেবে তৈরি হচ্ছে এবং যারা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন তারাও বলছেন যে এই ব্যাপারটি আসলে দ্রুত আবার চালু করা গেলে অপরাধী শনাক্ত করাটা আরো সহজ হবে। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে সিসি ক্যামেরাগুলো তো নষ্ট হয়ে গেছে, ঠিক করতে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত? আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? বরিশালে যেসব সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক করতে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? জি, প্রশ্নটি একটু আরেকবার করবেন। আলামিন, বরিশালে নষ্ট হওয়া সিসি ক্যামেরাগুলো ঠিক করতে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? জি দেখুন, 2017 সালে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন থেকে 420টি সিসি ক্যামেরা নগরীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে স্থাপন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে এবং চুরি হয়ে যাওয়া শুরু করে। তারপর থেকে কিন্তু আসলে কর্তৃপক্ষ উদাসীনতার কারণে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই সিসি ক্যামেরাগুলো একদমই বিকল হয়ে পড়ে আছে এবং 8টি বুথ করা হয়েছিল এই সিসি ক্যামেরাগুলো যাতে নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই বুথগুলোতে কিন্তু দীর্ঘদিন থেকে আসলে তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলো কিন্তু খোলা হয়নি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আসলে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে যে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল সেই সিসি ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণ করা হয়নি এবং এর পিছনে কারো গাফলতি আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এগুলোকে যাতে পুনরায় চালু করা যায় এবং নগরীর যে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় সেটি নিয়ে কিন্তু তারা এখন কাজ করছেন এবং ইতিমধ্যে তারা একটা কমিটিও গঠন করেছেন যে আসলে কিভাবে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হলো বা এই সিসি ক্যামেরাগুলো বিলুপ্তির পথে চলে গেল সেই বিষয়টি কিন্তু তারা আসলে একটি কমিটি গঠনের মাধ্যমে তারা সেটি বিবেচনা করছেন এবং পরবর্তীতে তারা যেটি জানিয়েছেন যে আসলে নগরী নিরাপত্তার স্বার্থে এবং বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আবারও এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হবে এবং যেগুলো এখন আছে যেগুলো এখনো টানানো আছে সেগুলো কিন্তু আসলে এখনো চলছে না। সেটি কেন চলছে না এবং সেগুলো আসলে ক্যাবেলগুলো চুরি হয়ে গেছে, সেই ক্যাবেলগুলো কিভাবে আনা যায় বা সেগুলো কিন্তু আবার পুনরায় চালু করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে যে বিষয়টি হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু যে সিসি ক্যামেরাগুলো ছিল সেই সিসি ক্যামেরাগুলো একদমই অচল হয়ে পড়ে আছে। যেহেতু প্রত্যেকটি মোড়েই আমরা দেখেছি যে তারের একটি জঞ্জাল রয়েছে, সিসি ক্যামেরাগুলো কিন্তু আসলে যেভাবে স্থাপন করা হয়েছিল সেখানে কিন্তু আসলে এই তারের কারণে অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে এগুলো কিন্তু ভালোভাবে কাজ করারও যাচ্ছিল না এবং এখন কিন্তু তারের মাত্রাটা কিন্তু আরও বেড়ে গেছে এবং এই সিসি ক্যামেরাগুলো যদি স্থাপন করা হয় নগরবাসী যেটি বলছে যে শহরে যে অপরাধ প্রবণতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই অপরাধীরা এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু আসলে আইনের আওতায় আনা সম্ভব হবে। সেক্ষেত্রে এগুলোকে কিন্তু আরও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন নগরবাসী। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। চট্টগ্রাম ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারে জ্বালানি তেলের ড্রাম বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছে। দগ্ধ 4 জনের 80% পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। বুধবার চাঁদমারির যমুনা অয়েল ডিপো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় যমুনা পেট্রোল ডিপো থেকে ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রলারে থাকা 6 জনের মধ্যে 4 জন অগ্নিদগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা। আগুন জ্বলে উঠলো, ঠিক আছে ভাইয়া। তারপর আমি আয়জান কিছুক্ষণ পর নামাজ পড়তে যাবো, ওটা ধরেছি এর মধ্যে দেখি লোকজন চিল্লি করতেছে। আমরা এটা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি এবং অধিকতর তদন্ত করতেছি এর পিছনে কারো কোনো গাফিলতি আছে কিনা। এখন প্রাথমিকভাবে এদের প্রপার চিকিৎসাটা মেনটেন করা এটার খোঁজখবর নিচ্ছি যাতে তারা সঠিক চিকিৎসাটা পায়।
গত অর্থবছর তিতাস গ্যাসের সিস্টেম লস বেড়ে দাঁড়িয়েছে 7.5 ভাগের বেশি, যার আর্থিক মূল্য প্রায় 3,000 কোটি টাকা। প্রতিষ্ঠানটি বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমাতে জোর তৎপরতা চলছে। গ্যাস চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় 13,500 কিলোমিটার পাইপলাইনে গ্যাস বিতরণ করে তিতাস। গ্রাহকের 28.5 লাখই আবাসিক। এছাড়া তারা গ্যাস সরবরাহ করে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনে। গত অর্থবছর তিতাস পেট্রোবাংলা থেকে গ্যাস বরাদ্দ পায় 1,570 কোটি ঘনমিটার, বিক্রি করে 1,450 কোটি ঘনমিটার। বাকি 120 কোটি ঘনমিটার গ্যাস বা 7.67 ভাগ যায় সিস্টেম লসে, যেখানে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির অনুমোদিত সিস্টেম লসের সীমা 2%। তিতাস বলছে তারা এখন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে। তাদের দাবি, পুরনো পাইপলাইনও সিস্টেম লসের বড় কারণ। ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আমাদেরকে, সেই ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে অবৈধ কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এটার রেজাল্ট পাচ্ছি। আমরা চেষ্টা করব যে সিস্টেম লস দিনে দিনে বেড়ে যাচ্ছে, তো এটা আমরা চেষ্টা করবো যে আমার একটা টার্গেট থাকবে। এখন যদি সিস্টেম লস 10 থাকে, আমার সামনের মাসে আমি এটা 8 আনবো, রাতারাতি এটা করতে পারবো না। দেখা যাচ্ছে যে অবৈধ সংযোগগুলো লাগছে, কেটে ফেলছি, আবার লেগে যাচ্ছে, এগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে রাখতে হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন অবৈধ গ্যাস সংযোগের কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র, বাড়ছে শিল্প ও আবাসিক সংযোগের গ্যাস সংকট। তারা বলছেন গ্যাস চুরি ঠেকাতে আরও কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। আমরা তো দেখতে পাচ্ছি সিস্টেম লস কমাবার ব্যাপারে তিতাস যথেষ্ট সাকসেস দেখাতে পারছে না। তার মানে এখানে যেই জিনিসপত্রগুলো করতে হবে সেটা হচ্ছে এক্সট্রিম এনফোর্সমেন্টে যেতে হবে। কিছু কিছু লোককে হয়তো জেলেও দিতে হবে তারা যদি অবৈধ কানেকশন সৃষ্টি করে। এলাকা ভিত্তিক সচেতনতা গ্রো করতে হবে যে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন টু স্টপ দিস, তাহলে আপনারাও গ্যাস পাবেন না। সিস্টেম লস বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের মুনাফাতেও। গত অর্থবছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছাড়িয়েছে 7.5 টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন লাইব্রেরির সংশ্লিষ্টরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে বিভিন্ন জেলা থেকে আগতরা এই কর্মসূচিতে অংশ নেন। মঙ্গলবার থেকে লাগাতার চলছে এই কর্মসূচি। আন্দোলনকারীরা বলছেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের পাশাপাশি পাঠকরাও ক্ষুব্ধ। অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন নেওয়া পাঠকরা সেবা বঞ্চিত হচ্ছেন। এছাড়া চাকরি না থাকায় প্রকল্পের 178 জন কর্মী মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, কর্মীদের 2023 সালের 1 জানুয়ারি থেকে জুনের 13 তারিখ পর্যন্ত 5.5 মাসের বকেয়া 66 লাখ টাকা দাবির প্রেক্ষিতে পরিশোধ করা হলেও ক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরির কার্যক্রম। বছর যেটা বন্ধ করলো না বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষ, কেন এই গণ অভ্যুত্থানে সরকার থাকা অবস্থায় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সরকার অবস্থান করছে, এই সময়টা এসে কেন ভ্রাম্যমাণ লাইব্রেরিটা বন্ধ করলো? পাঠকদের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী হিসেবে কর্মী আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত। সব দিক থেকে আমরা চাই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমটি যেন বন্ধ না হয়। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু কাল। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বসানো হয়েছে সিসি ক্যামেরাও। কাল ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। রোববার হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31শে জানুয়ারি প্রথম এবং 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে শেষ হয় জুবায়েরপন্থীদের আয়োজন। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।